আজকের আলোচনা কার্গিল যুদ্ধ নিয়ে এমন একটা অধ্যায় যেখানে একদিকে ছিল চরম বিশ্বাসঘাতকতা আর অন্যদিকে ১৭,০০০ ফুট উঁচুতে লেখা হয়েছিল অসম সাহসিকতার এক অবিশ্বাসী কাহিনী। চলুন এই গল্পটার গভীরে যাই। শুরুতে এই লাইনটা, খুশ রহনা দেশকে প্যারো, আব হাম তো সফর করতে হ্যাঁ, মানে সুখে থেকো দেশের প্রিয়জনেরা, আমরা তো এবারে যাত্রা করলাম। এই একটা লাইনে যেন কার্গিল যুদ্ধের পুরো আবেগটা ধরা আছে। দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন যে বীর জওয়ানরা, তাদের সেই আত্মত্যাগেরই প্রতিধ্বনি এটা। ভাবুন একবার, একদিকে শান্তির বার্তা নিয়ে চলছে বাস, আর ঠিক সেই সময়েই পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের ছক। এই যে অদ্ভুত একটা পরিস্থিতি, ঠিক এখান থেকেই শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দেখুন, ১৯৭১-এর যুদ্ধ, বাংলাদেশের জন্ম আর পাকিস্তানের সেই বড় পরাজয়, এটা জেনারেল পারভেজ মুশারফের মনে একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছিল। এরপর ১৯৮৪-তে ভারত সিয়াচেন দখল করে, যা ছিল একটা বড় স্ট্র্যাটেজিক জয়। তারপর ১৯৯৮-এর মে মাসে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল, কারণ ভারত আর পাকিস্তান দুটো দেশই পরমাণু শক্তিধর হয়ে উঠল। আর ঠিক এর পরপরই ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে সেই বিখ্যাত লাহোর বাস যাত্রাটা করেন। এই বৈপরীত্যটা দেখুন কি সাংঘাতিক। একদিকে ২১শে ফেব্রুয়ারি দুই প্রধানমন্ত্রী লাহোর চুক্তিতে সই করছেন শান্তি স্থাপনের জন্য, আর অন্যদিকে পাকিস্তানি সেনা জেনারেল মুশাররফের নেতৃত্বে অপারেশন বদরের নামে গোপনে কার্গিলে ঢোকার প্ল্যান করছে। এটা আসলে পাকিস্তানের ভেতরের রাজনৈতিক বিভেদকেও সামনে এনেছিল, যেখানে দেশের সামরিক নেতৃত্ব তাদের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজেদের এজেন্ডা চালাচ্ছিল। তো কি ছিল এই অপারেশন বাদর? এর আসল লক্ষ্য ছিল কার্গিলের উঁচু পাহাড়ি চূড়াগুলো দখল করে ন্যাশনাল হাইওয়ে 1A মানে NH1A কে ভারতের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। এটা করতে পারলে লাদাখ আর সিয়াচেনে ভারতীয় সেনার সাপ্লাই লাইনটাই বন্ধ হয়ে যেত, যা ভারতের জন্য একটা মারাত্মক কৌশলগত ধাক্কা হতো। শান্তির এই আবহের মধ্যে যখন এই গোপন অনুপ্রবেশের খবরটা সামনে এলো, সেটা ছিল একটা বিরাট ধাক্কা। প্রথমে তো কেউই বিশ্বাস করতে পারছিল না যে এত বড় আকারে কেউ ঢুকে পড়েছে। ১৯৯৯ সালের মে মাসের শুরুর দিকে তাসি নামগিয়াল নামে এক স্থানীয় মেষপালক তার হারানো ইয়াক খুঁজতে গিয়েছিলেন, আর তখনই তিনি যা দেখলেন তাতেই যুদ্ধের দামামা বেজে উঠল। উনি দেখেন যে পাঠানদের মতো পোশাক পরা সশস্ত্র কিছু লোক উঁচু পাহাড়ে বঙ্কার তৈরি করছে, আর তিনি প্রথম ভারতীয় সেনাকে খবরটা দেন। খবরটা পেয়েই ক্যাপ্টেন সৌরভ কালিয়ার নেতৃত্বে একটা পেট্রোলিং টিম পাঠানো হয় ব্যাপারটা খতিয়ে দেখতে, কিন্তু সেখানে যা ঘটল তা ছিল ভয়ঙ্কর। ১৫ই মে পাকিস্তানি সেনারা তাদের ধরে ফেলে। এরপর ২২ দিন ধরে অকথ্য অত্যাচারের পর ক্যাপ্টেন কালিয়া আর তার ৫ সেনার ক্ষতবিক্ষত দেহ ভারতকে ফেরত দেওয়া হয়। এই নৃশংস ঘটনাটা ভারতের সমস্ত দ্বিধা দূর করে দেয়, আর ভারত ঠিক করে যে এবার পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানো হবে। পাকিস্তান প্রথমে পুরোটাই অস্বীকার করে। তাদের দাবি ছিল এরা কোনো সেনা নয়, এরা মুজাহিদিন। কিন্তু খুব তাড়াতাড়ি ভারতীয় সেনার হতে এমন কিছু ডকুমেন্ট চলে আসে যা থেকে একেবারে পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো বিচ্ছিন্নতাবাদীদের কাজ নয়, এটা পাকিস্তানের রেগুলার আর্মির একটা পরিকল্পিত আক্রমণ। এই বিশ্বাসঘাতকতার জবাবে ভারত আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। জল, স্থল আর আকাশ, ৩ দিক থেকেই একটা সমন্বিত সামরিক অভিযানের পরিকল্পনা করা হয়। দেখুন কিভাবে এই আক্রমণটা সাজানো হয়েছিল। ইন্ডিয়ান আর্মি শুরু করল অপারেশন বিজয়, যার লক্ষ্য ছিল মাটিতে থাকা সব পোস্টগুলো পুনরুদ্ধার করা। ইন্ডিয়ান এয়ারফোর্স অপারেশন সফেদ সাগরের মাধ্যমে আকাশ থেকে শত্রুদের ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় আর স্থলবাহিনীকে সাপোর্ট দেয়। আর সবশেষে ইন্ডিয়ান নেভি অপারেশন তলোয়ারের মাধ্যমে পাকিস্তানের নৌপথ আটকে দেয়, যা একটা বিরাট কূটনৈতিক চাপ তৈরি করেছিল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী বাজপেয়ী তরফ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য একটা কড়া নির্দেশ ছিল যে তারা অ্যাটাক করবে, কিন্তু কোনো অবস্থাতেই যেন নিয়ন্ত্রণ রেখা বা এলওসি পার না করে। এই সংযমটা দেখানো খুব জরুরি ছিল, কারণ দুটো দেশই তখন পরমাণু শক্তিধর। একটা ছোট ভুলও যুদ্ধটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারত। এবার আমরা যুদ্ধের সেই পর্যায়ে ঢুকব যেখানে পৃথিবীর অন্যতম কঠিন যুদ্ধক্ষেত্রে লেখা হয়েছিল বীরত্ব আর আত্মত্যাগের ইতিহাস। লড়াইটা ছিল এক একটা চূড়া দখলের, এক এক ইঞ্চি মাটির জন্য। ১৭,০০০ ফুট, ভাবা যায় এই অবিশ্বাস্য উচ্চতায় যুদ্ধটা হয়েছিল, যেখানে অক্সিজেনের অভাবে ঠিক করে শ্বাস নেওয়াটাই কঠিন। সেখানে চলছিল এক মারণ সংগ্রাম। যুদ্ধক্ষেত্রটা ছিল এক কথায় ভয়াবহ।
প্রায় খাড়া দেয়ালের মতো পাহাড় বেয়ে উঠতে হচ্ছিল, যেখানে একটু পা পিছলে গেলেই নিশ্চিত মৃত্যু। তাপমাত্রা ছিল -10 ডিগ্রিরও নিচে, হাড় কাঁপানো ঠান্ডা। বাতাসে অক্সিজেন কম থাকায় সেনারা অল্টিটিউড সিকনেসে কাবু হয়ে পড়ছিল। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল, শত্রু বসে আছে পাহাড়ের চূড়ায়, সুবিধাজনক জায়গায়, তাই নিচ থেকে আক্রমণ করাটা ছিল প্রায় আত্মহত্যার শামিল। এই কারণেই ভারতীয় সেনাদের প্রায় সব আক্রমণ রাতের নিকষ কালো অন্ধকারে করতে হতো। তোলোলিং চূড়া দখল করাটা ছিল এই যুদ্ধের একটা বড় টার্নিং পয়েন্ট। প্রথম দিকের আক্রমণগুলোতে ভারতীয় সেনার অনেক ক্ষতি হয়েছিল। এরপর একটা নতুন দুঃসাহসিক প্ল্যান করা হয়। অর্জুন, ভীম আর অভিমন্যু নামে 3টে টিম রাতের অন্ধকারে বিভিন্ন দিক থেকে একসঙ্গে অ্যাটাক করে। কয়েক ঘণ্টার রক্তক্ষয়ী লড়াইয়ের পর 13ই জুন ভারতীয় সেনা তোলোলিং দখল করে। এই জয়টা শুধু একটা চূড়া দখল ছিল না, এটা ছিল গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত, যা ভারতীয় সেনার মনোবল এক লাফে বহুগুণ বাড়িয়ে দেয়। তোলোলিং জয়ের পর পরের টার্গেট ছিল .5140, আর এই অভিযানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট বিক্রম বাত্রা, যার কোডনেম ছিল শের শাহ, যুদ্ধের এক কিংবদন্তি নায়ক। ইয়ে দিল মাঙ্গে মোর মানে এই হৃদয় আরও চায়। .5140 চূড়াটা ভয়ঙ্কর লড়াইয়ের পর দখল করে 20 জুন ক্যাপ্টেন বাত্রা তার কমান্ডারের কাছে এই বিখ্যাত বার্তাটা পাঠিয়েছিলেন। এই স্লোগানটা তখন গোটা দেশের মানুষের মুখে মুখে ঘুরত। এটা ছিল ভারতীয় সেনার অদম্য জেদ আর সাহসের প্রতীক। বীরত্বের এই সব কাহিনীর মধ্যে দিয়েই ভারত ধীরে ধীরে জয়ের দিকে এগোতে থাকে। এবার আমরা দেখব এই যুদ্ধের শেষ পর্যায় এবং এর ফলাফলগুলো কি হয়েছিল। 1999 সালের জুলাই মাসটা ছিল খুবই ঘটনাবহুল। 4 জুলাই ভারতীয় সেনা টাইগার হিলের মতো দুর্ভেদ্য একটা চূড়া দখল করে। ঠিক সেদিনই আন্তর্জাতিক চাপের মুখে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে বৈঠকের পর নওয়াজ শরীফ সেনা সরাতে রাজি হন। কিন্তু জয়ের খবরের মধ্যেই একটা হৃদয় ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটে। 7 জুলাই .8875 দখলের সময় এক আহত সেনাকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেন বিক্রম বাত্রা শহীদ হন। এর কিছুদিন পর 14 জুলাই প্রধানমন্ত্রী বাজপেয়ী অপারেশন বিজয়কে সফল ঘোষণা করেন এবং 26 জুলাই ভারতীয় সেনা নিশ্চিত করে যে সমস্ত অনুপ্রবেশকারীকে হটিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ আনুষাঙ্গিকভাবে শেষ হয়। ক্যাপ্টেন বিক্রম বাত্রার এই সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাতে .887 নাম এখন রাখা হয়েছে বাত্রা টপ। এভাবে দেশ তার বীর সন্তানকে চিরকাল মনে রেখেছে। এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী। ভারতে 26 জুলাই দিনটা কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়, আর পাকিস্তানে এই হারের পর জেনারেল মুশাররফ একটা মিলিটারি কু করে ক্ষমতা দখল করে নেন। আর এই যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব এবং রাইফেলম্যান সঞ্জয় কুমারকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরম বীর চক্র দেওয়া হয়। শেষে একটা প্রশ্ন থেকে যায়, পরমাণু অস্ত্রের ছায়ার নিচে দাঁড়িয়ে দুটো দেশ কিভাবে একটা সীমিত কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ল, আর এই যুদ্ধটা কিভাবে দক্ষিণ এশিয়ায় ভবিষ্যতের সংঘাতের নিয়মগুলোকে চিরদিনের জন্য বদলে দিল? এর উত্তর হয়তো আমাদের আজও খুঁজে চলতে হবে।